ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে, আর সেই দিনই নাকি তৃণমূল কংগ্রেস এনডিএতে। দীপন, এটা কি সত্যি? একদমই। দেখো, জল্পনা তো এতদিন ধরে চলছিলই যে পরিষদীয় দলের পর এবার ভাঙতে চলেছে সংসদীয় দল, এবং সেই বিষয়টা যে একেবারে বলা যেতে পারে শিলমোহর পেল তা আজকের ঘটনা থেকেই বোঝা যায়। প্রথমত দুপুরবেলা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা যায় যে তৃণমূলের একগুচ্ছ সাংসদ, সেটা হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায় হোক, কাকলি ঘোষ দস্তিদার হোক, শতাব্দী রায় হোক, কিংবা সদ্য রাজ্যসভা থেকে একেবারে রেজিগনেশন দেওয়া সুখেন্দু শেখর রায়, একাধিক সাংসদ তারা বৈঠক করছেন এবং ঘটনাচক্রে সেই বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মানে যে সময় তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠী তারা ভূপেন্দ্র যাদবের বাড়িতে ছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে। একদমই। দেখো, সময়টা তো কাছাকাছি এক, কারণ শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সাংসদরা একই দিনে একই মন্ত্রীর বাড়িতে গেলেন, এই বিষয়টা একেবারে কোইন্সিডেন্স, এই ব্যাপারটাকে তো ভেবে নেওয়া যায় না। তো সেক্ষেত্রে রাজনীতির জল্পনা বিভিন্ন দিকে তো রয়েছেই, তবে তৃণমূলের যে সংসদীয় দল ভাঙছে এটা মোটামুটি নিশ্চিত। সেই দল ভেঙে এখন তৃণমূলের ক্ষতি কতটা হবে সেটা সময় বলবে, কিন্তু তাৎপর্যপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে শুধুমাত্র বিক্ষুব্ধ গোষ্ঠী আলাদা হওয়াই নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে একেবারে লোকসভার যে স্পিকার ওম বিড়লা, তার কাছে চিঠি পর্যন্ত চলে গিয়েছে এই বিক্ষুব্ধ গোষ্ঠীর। তাদের দাবি যে তারা দলনেতা হিসেবে চাইছেন কাকলি ঘোষ দস্তিদারকে। আচ্ছা দীপন, তোমার ব্যাখ্যায় বারে বারেই উঠে আসছে কাকলি ঘোষ দস্তিদারের নাম। কদিন আগেই তৃণমূল কংগ্রেস তাকে সরিয়ে কল্যাণ ব্যানার্জিকে মুখ্য সচেতক করেছে। সেই জায়গায় এটা কিভাবে সম্ভব হলো? দেখো, বিষয়টার উত্তর দেওয়ার আগে একটুখানি ইতিহাসটা ছুঁয়ে আসি। বরাবর দীর্ঘদিন ধরে দেখেছি লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় ডেরেক ওব্রায়েন, এবং পরবর্তীতে সেই দলনেতার জায়গা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়, এবং একইভাবে দীর্ঘদিন ধরে মুখ্য সচেতক হিসাবে দায়িত্ব সামলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখেছি প্রায় 9-10 মাস আগে একটি ঘটনা ঘটে, সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওই পদ থেকে সরিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে বসানো হয়েছিল মুখ্য সচেতক পদে। বিধানসভা ভোটে ভরাডুবির পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হচ্ছে, তখন দেখা যায় যে তৃণমূলের তরফে, বা বলা যেতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে দলের মুখ্য সচেতক পদ ফিরে পাচ্ছেন, অর্থাৎ লোকসভায় চিফ হুইপের পদ ফিরে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরেই কাকলি ঘোষ দস্তিদারের বেশ কিছুটা রাগ আমরা দেখেছি। তিনি হতাশার সঙ্গে একটি পোস্ট করেন ফেসবুকে, যে আনুগত্যের পুরস্কার পেলাম। একদমই তাই। এবং সেই আনুগত্যের পুরস্কার পাওয়ার পর বা তার সেই পোস্টের পর একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে যান, তাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু বিধানসভায় যে পরিষদীয় দল তৃণমূলের তা ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। বলা যেতে পারে একেবারে নব তৃণমূল, নতুন তৃণমূল ব্লক, এই তত্ত্বগুলো, এই নামগুলো সামনে আসছে। সেই সময় কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা এই সংসদীয় দল সেই ভাঙার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। এই যে কাকলি ঘোষ দস্তিদার, বলা যেতে পারে তার হাত ধরেই তৃণমূলের সংসদীয় দলের ভাঙন হলো বা হচ্ছে, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পরিষদীয় দলের ক্ষেত্রে হলো। দীপন, তুমি ওম বিড়লার কাছে একটা চিঠি জমা পড়ার কথা বলছিলে, এই চিঠিতে সই কার? দলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ বা মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হলেও কাকলি ঘোষ দস্তিদার কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেই পদেই ছিলেন, কারণ লোকসভার অধিবেশন এতদিন ছিল না। ফলে সংসদের যিনি মুখ্য সচেতক তিনি কাকলি ঘোষ দস্তিদারই ছিলেন, এমনটাই আপাতত জানা যাচ্ছে। শুধু তাই নয়, তোমার মনে থাকবে যে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও একেবারে কাকলি ঘোষ দস্তিদার হাজির হন। একটা অদ্ভুত সখ্যতা কিন্তু নজরে এসেছে, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারী হঠাৎ করেই দেখা হয়ে যাওয়া হোক, কিংবা কাকলি ঘোষ দস্তিদারের কল্যাণীতে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় যাওয়া। সংসদীয় দল ভাঙার কথা হচ্ছে, সেক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াবে? দেখো, 2024 সালের লোকসভা নির্বাচনে 29টি আসনে, লোকসভা আসনে জিতেছিল তৃণমূল। বসিরহাটের আসনের যিনি সাংসদ ছিলেন হাজি নুরুল, তিনি প্রয়াত, এবং সেই কারণে 28টি এই মুহূর্তে তৃণমূলের সাংসদ সংখ্যা। দলত্যাগ বিরোধী আইনের পড়তে না গেলে অন্তত 2/3 তার বেশি মেজরিটি দরকার, এবং দেখা যাচ্ছে অর্থাৎ সংখ্যা দাঁড়াচ্ছে 19টি, কিন্তু যে দেখা যাচ্ছে বিক্ষুব্ধের সংখ্যা প্রায় 21, অর্থাৎ কোনোভাবেই তারা দলত্যাগ বিরোধী আইনে পড়বেন না। এবং যে চিঠির কথা হচ্ছিল সেই চিঠি যখন ওম বিড়লাকে জমা দেওয়া হয়েছে, তাতে কাকলি ঘোষ দস্তিদারকে, এই যে সংসদের বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী, তারা কাকলি ঘোষ দস্তিদারকে নিজের দলনেতা চেয়েছে। এখানে মাথায় রাখতে হবে দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বিক্ষুব্ধ ব্লক যদি আলাদা হয় তারা দলনেতা চাইছে কাকলি ঘোষ দস্তিদারকে। ডেপুটি ছিলেন শতাব্দী রায়, এক্ষেত্রে বিক্ষুব্ধ ব্লকের ডেপুটিও কিন্তু শতাব্দী রায়কেই রাখা হয়েছে। শতাব্দী রায় অত্যন্ত আস্থাভাজন, তিনিও এই বিক্ষুব্ধদের দলে অন্যতম পুরনো সাংসদও বটে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এই চিঠি যখন জমা পড়েছে, তার স্বীকৃতি পাবে কি পাবে না সেটা তো হয়তো সময় বলবে। ফলে কাকলি ঘোষ দস্তিদারের নাম গিয়েছে একেবারে লিডার হিসাবে। বিক্ষুব্ধদের দলে আর কারা কারা আছেন? দেখুন, নাম একাধিক। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় তো রয়েছেনই, এছাড়াও রয়েছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, মথুরাপুরের বাপি হালদার, কোচবিহারের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, ঝাড়গ্রামের কালীপদ সোরেন, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, ব্যারাকপুরের পার্থ ভৌমিক পর্যন্ত রয়েছেন। পার্থ ভৌমিক এবং আরো একাধিক নাম, যে নামগুলো ঠিক একইভাবে চমকে ওঠার মতন, সেগুলি কিন্তু এই দলের মধ্যে বা বিক্ষুব্ধ দলের মধ্যে রয়েছে। অন্যদিকে আজকে সকালের যে খবর ছিল যে সুখেন্দু শেখর রায় তিনি তো পদত্যাগ করেছেনই রাজ্যসভার সাংসদ হিসেবে, সেই সঙ্গে কোয়েল মল্লিকও নাকি রাজ্যসভার সাংসদ পদ ছাড়বেন বলে একটা জল্পনা তৈরি হয়েছিল। রাজ্যসভা থেকে কি আর কোনো খবর পাওয়া যাচ্ছে? দেখো, রাজ্যসভার খবর বলতে এতটুকুনি যে সুখেন্দু শেখর রায় তিনি পদ ছেড়েছেন। তিনি শুধুমাত্র পদ ছাড়েননি, দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবং কোয়েল মল্লিক, যার সংসদে যাওয়া বা সাংসদ হওয়া নিয়ে একটা বেশ সোশ্যাল মিডিয়ায় একটা জল্পনা হয়েছিল, একটা আলোচনা হয়েছিল একদম, যে কোয়েল মল্লিককে মানুষ অন্যভাবে দেখে এসেছে, সে রাজনীতি থেকে অনেকটা দূরে বলে তাকে দেখে এসেছে, সেখানে তৃণমূলের সাংসদ, সেটা রাজ্যসভাই হোক বা লোকসভাই হোক। তো সেই জায়গায় কোয়েল মল্লিকও সেই বিক্ষুব্ধ না হলেও অন্তত সাংসদ পদ থেকে স্টেপ ডাউন ইচ্ছা প্রকাশ করেছেন, এরকমটাও কিন্তু শোনা যাচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায়, তার নামও কি রয়েছে এই বিক্ষুব্ধদের দলে? একদমই, হুগলির সেটা রচনা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা মেদিনীপুরের জুন মালিয়া, সেলিব্রিটি ফেস যারা তৃণমূলের সাংসদ, তাদের কিন্তু এরকম একাধিক নাম রয়েছে। এবং বেশ কিছু সূত্র কিন্তু সেই বিক্ষুব্ধ দলের মধ্যে দীপক অধিকারী, ঘাটালের সাংসদ দেব, তার কথাও বলছে। এখন তৃণমূলের অবস্থাটা যেটা, সেটা হচ্ছে ঘটনা প্রবাহ নয়, সেখানে এখন অঘটনের ঘন ঘটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো সংসদের ক্ষেত্রে সংসদীয় দল ভাঙছে, কখনো পরিষদীয় দল ভাঙছে। এবং সংসদীয় দল তখন ভাঙছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একটা কনস্ট্রাকটিভ ভবিষ্যৎ, গঠনমূলক ভবিষ্যৎ দেখার জন্য ইন্ডিয়া জোটের বৈঠকে রয়েছেন। কনস্টিটিউশন ক্লাব থেকে তারা সাংবাদিক সম্মেলন করছেন, ঠিক অনতি দূরে, ঢিল ছোড়া দূরত্বে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের অধিকাংশ সাংসদরা বসে রয়েছেন এবং যারা এনডিএতে যোগ দিতে চাইছেন। এই সংখ্যাটা কিন্তু তাৎপর্যপূর্ণ, সেরকম কিন্তু এই এনডিএতে যোগ দিতে চাওয়া, এই ইচ্ছেটাও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। যে আমরা দেখেছি যে 2024 সালে বিজেপির একটা বলা যেতে পারে স্লোগান ছিল, আব কি বার 400 পার। কিন্তু সেই 400 অনেকটা আগেই বিজেপিকে থামতে হয়েছে। এবং এককভাবে 2019 সালে যে বিজেপি 300 পেরোয়নি বিজেপির আসন, একদম, বিজেপি 2019 সালে এককভাবেই ক্ষমতায় চলে এসেছিল, কিন্তু 2024 সালে তারা এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। এবং বলা যেতে পারে বিরোধী ইন্ডিয়া জোট এবং এনডিএ, তাদের মধ্যে অনেকটা সংখ্যার যে ফারাক, তা কিন্তু কমে আসে 2024 সালে। এবং বলা যেতে পারে বিরোধীদের সংখ্যা এখন সংসদে বেশ ভালো সংখ্যাতেই রয়েছে। কেউ কেউ বলেন হুইচ ইজ আ সাইন অফ গুড ডেমোক্রেসি, হেলদি ডেমোক্রেসি। তৃণমূলের এই যে 20-21 জন সাংসদ যারা বিক্ষুব্ধ এবং যারা এনডিএতে যোগ দিতে চাইছেন, তাদের যদি এনডিএতে নিয়ে যাওয়া যায় বা এনডিএর শরিক যদি তারা হয়ে যান, সেটা তৃণমূল জোট শরিক বলবো নাকি অন্য কি বলবো সেটা হয়তো সময় বলবে, তার নাম কি হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যার যে খেলাটা, কোনো বিল পাস করাতে গেলে বা কোনো অন্যান্য সংসদীয় কাজের ক্ষেত্রে, সেই সংখ্যার খেলাটা কিন্তু অনেকটাই এনডিএর বলা যেতে পারে হাতে আসবে। দীপন, পরিষদীয় দল হাতছাড়া, সংসদীয় দলও হাতছাড়া হওয়ার দোরগোড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় প্রতীক, ঘাসফুল প্রতীক, সেটা কি থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? এটা এখন মোটামুটি কোটি টাকার প্রশ্ন। তুমি যেটা বললে, বিধানসভায় দল ভাঙার পরেই এই জল্পনা শুরু হয়েছিল যে তাহলে এবার ঘাসফুলের যে প্রতীক, সেই প্রতীক তৃণমূলের হাতে থাকবে কিনা। তাৎপর্যপূর্ণভাবে তোমার মনে থাকবে, যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হলো, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন যে আমি ঘাসফুলের প্রতীকে জিতেছি এবং ঘাসফুলের প্রতীককেই মানুষ ভোট দিয়েছে, সেই প্রতীকের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের নেত্রী বলে দাবি করেছেন। এবং তিনি কিন্তু এই কথাটা কোট আনকোট ব্যবহার করেছেন যে শি ইজ এ টল লিডার এবং আমাদের পথপ্রদর্শক হিসেবে ওনাকে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতীক হাতছাড়া হওয়ার জল্পনাটা ছিল। এবং এখন সংসদীয় দল আলাদা হওয়ার পর সেই যে জল্পনা, তাতে একেবারে ঘৃতাবতী, একেবারে সেই আগুন একেবারে যেটা হয়তো খুব কম জ্বলছিল, সেটা এখন দাউ দাউ করে জ্বলছে। যে রাজনৈতিক দলের অধিকাংশ বিধায়ক এবং সাংসদ তারা বিক্ষুব্ধ বা তারা আলাদা হয়ে যাচ্ছে, সেই জায়গায় তারা যদি প্রতীক ছিনিয়ে নেওয়ার মতন পরিস্থিতিতেও যায়, সেটা কিন্তু অবাক হওয়ার মতন নয়। যদিও বিষয়টা বিধানসভা বা সংসদের বিবেচ্য বিষয় নয়, বিষয়টা
একদমই ঠিক করে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে প্রতীক হাতছাড়া যে হতে পারে না এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমরা সাম্প্রতিক অতীতে এমন ঘটনা দেখেছি, সেটা মহারাষ্ট্রের শিবসেনার ক্ষেত্রেই হোক, যখন উদ্ধব গোষ্ঠী এবং শিন্ডে গোষ্ঠী আলাদা হয়ে গেল, সেই ক্ষেত্রেই হোক বা এনসিপির ক্ষেত্রেই হোক। প্রতীক হাতছাড়া হচ্ছে কিনা সেটা এখন সময় বলবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে? তার কাছে থাকবে কি ঘাসফুল প্রতীক, নাকি আগামী দিনে অন্য কোনো প্রতীক নিয়ে লড়াইয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই সব খবর জানতে দেখতে থাকুন আনন্দবাজার.com।